শহরের এক প্রান্তে অক্সফোর্ডের পুরনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন জীর্ণশীর্ণ প্রায় ভেঙে পড়া মিনার ঘরটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়ে আছে। তার খিলানগুলো ভাঙা, বিরাট দরজা দুটো হেলে পড়েছে, ঘন পুরু আইভিলটা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে। এখানে কজন লোক থাকে। নিচ থেকে একটা সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে গেছে। দোতলা, তিনতলা ও চারতলায় এইভাবে সিঁড়ি থেকে দুটো করে ঘর বেরিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন ওখানে থাকে। একান্তে পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা বেশ ভালো। উপর তলায় থাকেন এবারক্র্যাম্বি স্মিথ, মাঝের তলায় এডওয়ার্ড বেলিংহ্যাম, তার নিচে উইলিয়াম মঙ্কহাউসলি। একেবারে নিচে থাকে চাকর টমাস স্টাইলস। বুড়ো লোকটা ঘরদোর দেখে আর ওপরতলায় লোকেদের রান্নাবান্না কাজকর্ম করে। রাত প্রায় 10টা। চারতলায় নিজের ঘরে আরাম কেদারায় শুয়ে সুন্দর স্বাস্থ্যবান এবারক্র্যাম্বি স্মিথ। সামনে একইভাবে পুরনো বন্ধু জেফ্রো হেস্টি। মস্কো নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে। কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল যে মিনারের অন্য 2 জনের সঙ্গে স্মিথের বেশি না মেলামেশা করাই ভালো, কেননা মঙ্কহাউসলি বেশ ভালো হলেও বেলিংহ্যাম কেমন যেন সুবিধার নয়। কেন? জানতে চাইল স্মিথ। বেলিংহ্যামকে কেন আমি পছন্দ করি না ঠিক বলতে পারবো না। ও চোর বা গুন্ডা বদমাইশ নয়, কিন্তু ও কেমন যেন অদ্ভুত ধরনের। অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই। বেলিংহ্যামের চোখ দুটোতে ভীষণ ধূর্তামি আর শয়তানি মাখানো। সবাই বলে ও মন্ত্রতন্ত্র জানে। অবশ্য গুণও ওর আছে। পার্সি, আরবি, হিব্রু ইত্যাদি প্রাচ্য দেশের অনেক ভাষাও জানে। স্মিথ জানতে চাইল বেলিংহ্যাম টুকটাক করে কারুর কোনো ক্ষতি করেছে কিনা। তা না হলে ওকে খারাপ বলার কোনো মানে হয় না। হেস্টি দ্বিধাজড়িত স্বরে বলল, ওকে আমি ঠিক সহ্য করতে পারি না। বিশেষ করে মঙ্কহাউসলির বোন এভেলিনের সঙ্গে ওকে যখন বেড়াতে দেখা যায়। লিদের আমি অনেক দিন চিনি। এভেলিনও আমার দীর্ঘকাল পরিচিত। এভেলিন সহজ সরল রূপসী মেয়ে। ওর পাশে বেলিংহ্যামকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলাব্যাং লাফাতে লাফাতে চলেছে। হেস্টি আরও বলল যে বেলিংহ্যাম সকলের সঙ্গে ঝগড়া করে, সকলের উপর জোর ফলায়, আবার শাসনের হুমকিও দেয়। সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু নর্টনকে শাসিয়েছে। ও সত্যি কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর। রাত বাড়তে থাকে। স্মিথকে সাবধান করে দিয়ে হেস্টি চলে যায়। স্মিথ ডাক্তারির ছাত্র। হেস্টি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে। ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে ডুবে যায়। হঠাৎ নিচ থেকে এক তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ সে শোনে, যেন কার দীর্ঘশ্বাস, কার আর্তনাদ। মনে হলো বেলিংহ্যামের ঘর থেকে শব্দটা আসছে। স্মিথের হঠাৎ মনে পড়ল বেলিংহ্যাম সম্বন্ধে তার বন্ধু হেস্টির মতামত। হেস্টি অত বিরূপ কেন? বেলিংহ্যাম তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয়। ওর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলে, মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে। তবে হেস্টিও কারুর নামে নিন্দামন্দ করে না, যদিও সে বেশ স্পষ্টভাষী। আবার পড়ায় মন দিল স্মিথ। হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনাদ শোনা গেল। রক্ত যেন জমাট বেঁধে যায়। আতঙ্কিত স্মিথ শিউরে উঠল। সে স্তব্ধ, বিমূঢ়, বুঝতে পারছে না কি করবে। হঠাৎ সবেগে তার ঘরে ঢুকল মঙ্কহাউস। হাঁপাতে হাঁপাতে বলল, এক্ষুনি চলো, বেলিংহ্যাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। অতি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো তারা। বেলিংহ্যামের ঘরে ঢুকেই স্মিথ দারুণ চমকে উঠল। বেলিংহ্যামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম। ঘরের চারিদিকের দেওয়ালে প্রাচ্য ও মিশর দেশের
প্রাচীন অদ্ভুত বিচিত্র সব নিদর্শন, বিভিন্ন ভাঙাচোরা মূর্তি, রাজাদের কারুকার্য বা প্রচ্ছন্ন পোশাক, অস্ত্রশস্ত্র, বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা, হোরাম, আইসিস, ওঝিরিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি। ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুমির। ঘরের মাঝখানে টেবিলে ছড়ানো টুকরো কাগজ, অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা, আর প্যাপিরাস গাছের পাতার একটি পুঁথি। সামনে দেওয়ালের দিকে তাকিয়ে ভয় চমকে উঠল স্মিথ। বাক্সে একটা মমি রাখা হয়েছে, পোড়া কাঠের মতো কুচকুচে কালো, কোঁকড়ানো বিরাট ঈগল নখরের মতো অস্থি সর্বস্ব, বড় বড় আঙুলগুলো কি বীভৎস দেখতে। মমির ঠিক মুখোমুখি চেয়ারে বেলিংহ্যাম শুয়ে, ভয়ে তার চোখ ঠেলে বেরিয়ে আসছে। স্মিথ পরীক্ষা করে দেখল বেলিংহ্যামকে, তারপর দুজন ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল। স্মিথ বলল, ওর কি হয়েছে জানো? মঙ্কহাউস বলল, না, আমি জানি না। ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি। বেলিংহ্যাম ভীষণ ভয় পেয়েছে। তার মুখ রক্তশূন্য বিবর্ণ, চোখের মণি দুটো টেনে বেরিয়ে আসছে। তার মুখের গঠনটাই যেন কেমন পাল্টে গেছে। কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কে মুখের এই অভিব্যক্তি। মঙ্কহাউস বলল, মনে হচ্ছে মমিটা দেখেই ও এরকম ভয় পেয়ে গেছে। আর একবার ঠিক এরকম ভয় পেয়েছিল, আর সেবার মমিটাও ছিল ঠিক ওই রকম সামনে। আসলে বেলিংহ্যাম একটু অদ্ভুত ধরনের ছেলে। প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি, প্রাচীন পুঁথিপত্রের ভাষাও ওর জানা। এ বিষয়ে ও খুব অভিজ্ঞ। আস্তে আস্তে ফিরে আসছে বেলিংহ্যামের জ্ঞান। ক্রমে ও চোখ চাইল। হঠাৎ মমিটা দেখেই ও চমকে উঠল। তাড়াতাড়ি প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারের চাবি দিয়ে দিল। তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল মঙ্কহাউসকে, তোমরা হঠাৎ এখানে কেন? তোমার চিৎকার শুনে ছুটে এসেছি। এরকম গভীর রাতে তোমার এইসব মমিটমি নিয়ে খেলা বন্ধ করা উচিত। না না, কিছু হয়নি, হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে গেছে। বেলিংহ্যাম উঠে সেই গাছের ছালের মতো একটা পাতা নিয়ে আলোর চিমনির উপর ধরে। পাতাটা পুড়ে যায়, ধোঁয়ায় ভরে যায় ঘর। অবশেষে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায়। এরা দুজন বিস্মিত বিহ্বল। ওদের অবস্থা থেকে বেলিংহ্যাম যেন মজা পেয়েছে। ও মমিটার দিকে তাকিয়ে বলল যে ওটা 4000 বছর আগের এক সম্রাটের। স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখল মমিটাকে। মমিটার চোখ এখন গর্ত, কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে। একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে। ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো, মাথার খুলিতে কালো চুল, ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত। দৈত্যাকৃতি মমিটাকে দেখলে ভীষণ ভয় করে। মনে হয় যেন এক্ষুনি কার উপর লাফিয়ে পড়বে। স্মিথ ফিরে আসে নিজের ঘরে। দিন কাটছে। স্মিথ বেলিংহ্যামের মধ্যে কোনো নিষ্ঠুরতা বা বর্বরতা দেখে না, যে কথা তার বন্ধু হেস্টি বলেছিল। বরং বেলিংহ্যামের মাথায় ঘুরত নতুন কিছু আবিষ্কারের বিষয়। পৃথিবীর অনন্ত রহস্যও সে জানতে চাইছে। সে বিশেষ করে ভাবত, মানুষ যদি আত্মার উপর অধিকার স্থাপন করতে পারত। বেলিংহ্যামের আর একটা অভ্যাস ছিল, নিজের মনে বকবক করা। অনেক সময় গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার স্বর স্মিথ শুনতে পেত। কিন্তু কিছু জিজ্ঞাসা করলে বেলিংহ্যাম বিরক্ত হতো। নিচতলার চাকর টমাস টাইলসও বলেছিল যে বেলিংহ্যাম কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন। সে আপন মনে কথা বলে ধমকায়। শুধু তাই নয়, মনে হচ্ছে বেলিংহ্যাম ঘরে তালাচাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে। স্মিথ বিস্মিত হয়, তবু টমাসের কথায় গুরুত্ব দেয় না। বুড়ো মানুষ, কি শুনতে কি শুনেছে কে জানে। একদিন একটা ঘটনা ঘটল, সেটা বেশ অস্বস্তিকর। বেশ রাতে বেলিংহ্যাম স্মিথের ঘরে এসেছে।
হঠাৎ তাদের মনে হলো বেলিংহ্যামের ঘরের দরজা কে যেন খুলল। সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ, কিন্তু সব দরজা তো বন্ধ আছে, তাছাড়া এত রাতে কেই বা আসবে। কিন্তু অস্বাভাবিকভাবে ছুটে ঘর থেকে বেরোলো বেলিংহ্যাম। অর্ধেক সিঁড়ি গিয়ে কাকে যেন ধমকালো, তারপর ঘরে গিয়ে দরজায় তালা চাবি দিল। স্মিথের ঘরে ফিরে এসে বলল যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল। বেলিংহ্যামকে কেমন যেন শুকনো ফ্যাকাশে তাকাচ্ছে। স্মিথ অবাক হয়, বেলিংহ্যামের কুকুর আছে সে তো কোনোদিন দেখেনি। তবে পায়ের শব্দটা কার হতে পারে? পরদিন ভোরে কড়া নাড়ার শব্দে স্মিথের ঘুম ভাঙে। হেস্টি ছুটতে ছুটতে এসে বলে যে কাল রাত্রে নর্টনকে কে খুন করার চেষ্টা করেছে। রাতে ফেরার সময় কলেজের গেটের সামনে হঠাৎ ওপরের বিশাল আম গাছ থেকে একটা ভয়ঙ্কর জন্তু নর্টনের উপর ঝাঁপিয়ে পড়ে লোহার সাঁড়াশির মতো হাত দিয়ে তার গলা টিপে ধরে। নর্টন মরেই যেত। হঠাৎ দুজন লোক এসে পড়ায় জন্তুটা তাকে ছেড়ে পালায়। ঘন অন্ধকারে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ঠিক চেনা যায়নি। ভয়ে আতঙ্কে নর্টন আর ঘরের বাইরে বেরোয়নি। বেলিংহ্যামই না কদিন আগে নর্টনকে শাসিয়েছিল। সেদিনই বাড়ি থেকে বেরোবার সময় স্মিথ শুনল যে বেলিংহ্যামের সঙ্গে মঙ্কহাউসের ঝগড়া হচ্ছে প্রচণ্ড। মঙ্কহাউস বলল যে সে কোনো দিনই তার বোনের সঙ্গে বেলিংহ্যামের বিয়ে দেবে না। জেনে শুনে সে ইভকে কবরে পাঠাবে না। বেলিংহ্যাম বলল যে যদি মঙ্কহাউস তার কথা না শোনে তবে তাকে কঠিন অনুতাপ করতে হবে। অতি ক্রুদ্ধভাবে দুজনে দুদিকে চলে গেল। বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে স্মিথ বাইচ প্রতিযোগিতা দেখছে। হঠাৎ মঙ্কহাউস এলো, কিন্তু কিছু কথা বলার জন্য মঙ্কহাউস তাকে নিয়ে এলো নদীর ধারেই ছোট্ট একটা বাগান বাড়িতে। নির্জনে পড়ার জন্য তার বন্ধু হ্যারিংটন এটা ভাড়া নিয়েছে। মঙ্কহাউস বলল বেলিংহ্যামের কাছ থেকে দূরে থাকাই উচিত। কেন? ও ভয়ঙ্কর বিপজ্জনক। ওর কথা সব আমায় বলেছে, তাতেই আমি বুঝেছি ওর স্বরূপ। তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো। ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। স্মিথ বলিষ্ঠ ও সাহসী, সে কারণে ভয় অমন সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে রাজি নয়। ওখানে লেখাপড়া করার খুবই সুবিধে। তবু সে মঙ্কহাউসকে ধন্যবাদ জানালো তার শুভকামনার জন্য। সন্ধ্যা হয়েছে। অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে। বেলিংহ্যামের দরজা খোলা। ঘরে কেউ নেই, কিন্তু বাতি জ্বলছে। স্মিথ উঁকি মারল ভেতরে। মমিটা নেই, শুধু বাস্কটা আছে। বেলিংহ্যাম ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে। স্মিথ উপরে উঠছে। অন্ধকারে কে যেন পাশ দিয়ে উপরে চলে গেল। গায়ে যেন ধাক্কাও লাগলো। স্মিথ ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। কার পায়ে শব্দ ওটা? কে ধাক্কা দিল? কে? আলো জ্বালিয়ে বসতে না বসতেই ছুটতে ছুটতে এলো হেস্টি। হাঁপাতে হাঁপাতে বলল যে মঙ্কহাউস জলে ডুবে গেছে। এখনও চেষ্টা করলে বোধহয় তাকে বাঁচানো যেতে পারে। মঙ্কহাউস আছে হ্যারিংটনের বাড়িতে। সিঁড়ি দিয়ে দ্রুত নামবার সময় স্মিথ দেখল বেলিংহ্যামের দরজা তখনও খোলা। স্মিথ ঘরের ভেতর নজর করল। তার রক্ত যেন গর্জন করে লাফিয়ে পড়ল। সেই মমিটা রয়েছে বাক্সে, আর তার চোখের কোটরের জমাট অন্ধকার থেকে আরক্ত আওয়াজ ছিটকে বেরোচ্ছে। বিমূঢ় বিহ্বল স্মিথের হুঁশ ফিরল হেস্টির ডাকে। দুজনে ছুটল। স্মিথ মঙ্কহাউসের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল। ভয়াল আতঙ্কে বিস্ফোরিত চোখে মঙ্কহাউস বলল, আমাকে কেউ ঠেলে জলে ফেলে দিয়েছে। নদীর দিকে সামনে করে দাঁড়িয়েছিলাম, কে যেন পালকের মতো তুলে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিল। লি, আমি একথা বিশ্বাস করি। মঙ্কহাউসের কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল স্মিথ। জমাট বাঁধা বিস্ময় নিয়ে লি মঙ্কহাউস মুখ তুলল। মৃদুস্বরে বলল, তুমি বিশ্বাস করছো স্মিথ? হ্যাঁ।
ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা। বেলিংহ্যামের ঘর থেকে মমিটা চলে গেল। সিঁড়িতে কার পায়ের শব্দ, আবার অবিশ্বাস্যভাবে মমিটার ফিরে আসা। লং নর্টন আক্রান্ত হয়েছিল কদিন আগে, তাকে বেলিংহ্যাম শাসিয়েছিল। আজকে লি মঙ্কহাউস আক্রান্ত, তাকেও বেলিংহ্যাম শাসানি দিয়েছিল। সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে, এবং এমন এক ভয়াবহ অলৌকিক পৈশাচিক ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না। বেলিংহ্যাম নিশ্চয় অপরাধী, কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। বাড়িতে ঢোকার সময় তাকে বেলিংহ্যাম ডাকল। শয়তানিতে তার চোখ দুটো জ্বলছে। স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে। হঠাৎ বিদ্রূপের ভঙ্গিতে বেলিংহ্যাম তাকে জিজ্ঞেস করল লির কথা। রাগে ফেটে পড়ল স্মিথ। জ্বালা ভরা কণ্ঠে সে বলল, তুমি শুনলে খুশি হবে না যে লি বেশ ভালোই আছে। বিপদের কোনো সম্ভাবনা নেই। তোমার শয়তানি এবারে বিশেষ সুবিধা করতে পারেনি। অবাক হবার ভান করল বেলিংহ্যাম। আমি কিছুই বুঝতে পারছি না স্মিথ। তুমি ভাবছো আমি লির দুর্ঘটনার জন্য দায়ী? নিশ্চয়, ক্রোধে গর্জন করে ওঠে স্মিথ। তোমার ওই কঙ্কালটাকে জাগিয়ে লির পেছনে ওকে লেলিয়ে দিয়েছ। বেলিংহ্যাম প্রতিবাদ করে, তা কী করে সম্ভব? স্মিথ তীব্রস্বরে বলল, তোমাকে শেষবারের মতো সাবধান করছি বেলিংহ্যাম, তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে দেব না, আর তার জন্য দায়ী থাকবে তুমি। তোমার ওই মিশর দেশের টুকটাক শয়তানি এখানে চলবে না। পরদিন সন্ধ্যাবেলায় স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে। ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে। নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলছে। শান্ত বাতাস বইছে ঝিরঝির করে। আকাশে মেঘের আনাগোনা, ম্লান জ্যোৎস্নায় চারপাশ ঢাকা। নির্জন পথে স্মিথ জোর পায়ে চলছে। সামনে পার্ক, পার্কের ওপরে বন্ধু প্যাটারসনের বাড়ি। স্মিথ পার্কে ঢুকল। হঠাৎ দেখল ছায়ার মতো কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত বেগে। অন্ধকারে তার চোখের কোটর থেকে যেন লাল আগুন ঠিকরে বেরোচ্ছে। ভয়ে আতঙ্কে প্রাণ রক্ষার তাগিদে দ্রুত ছুটল। ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পিছনে। নুড়ি ছড়ানো পথে স্মিথের পা আটকে যাচ্ছে। সে পারছে না জোরে দৌড়াতে। ভীষণ ভয়াল নেকড়ের মতো হিংস্র মমিটা তীব্র বেগে ছুটে আসছে। চোখ দুটো জলজল করছে রক্তচুনির মতো। কুচকুচে আলো, অস্থি সর্বস্ব একটা হাত তার দিকে বাড়ালো। আর পরিত্রাণ নেই। বাঁচবার অদম্য তাগিদে স্মিথ প্রাণপণে ছুটছে। সামনে প্যাটারসনের বাড়ি। ঈশ্বরকে ধন্যবাদ, দরজাটা খোলা। আপ্রাণ প্রয়াসে দমকা হাওয়ার মতো ঘরে পৌঁছে কোনো মতে খিল আটকে অস্ফুট আর্তনাদ করে অচেতনের মতো শুয়ে পড়ল। ছুটে এলো প্যাটারসন। কিছু পরে সুস্থ হলো স্মিথ। বন্ধুকে বলল সব কথা। বেলিংহ্যামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে সব কথাই সে বলল। প্যাটারসন বিস্ময়ে স্তম্ভিত। সে যেন বিশ্বাস করতে পারছে না এসব। বিশ্বাস করো প্যাটারসন, এর একটা কথাও শব্দ মিথ্যে নয়। পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে তা দিয়ে মমিকে জীবন্ত করে মানুষের উপর প্রতিশোধ নেওয়ার পৈশাচিক পথ পৃথিবীতে বোধহয় আর কেউ গ্রহণ করেনি। কিন্তু আমি এর প্রতিশোধ নেবই। বন্ধুবান্ধবের জন্য মানবিক আদর্শের কথা বিবেচনা করে অন্তত নিজেকে বাঁচাবার তাগিদে এটা আমার করতেই হবে। রাতটা বন্ধুর ওখানেই কাটালো স্মিথ। পরদিন বেরিয়ে বন্দুকের দোকানে গিয়ে ভারী একটা রিভলভার কিনে তাতে দুটো কার্তুজ ভরল। তারপর দ্রুত এলো মিনারে। কোনো রকম শব্দ না করে স্মিথ ঢুকলো বেলিংহ্যামের ঘরে। বেলিংহ্যাম বসে কি যেন লিখছে। মমিটা বক্সের মধ্যে শক্ত হয়ে শুয়ে আছে। স্মিথ সশব্দে দরজা বন্ধ করল। দরজা বন্ধ করার শব্দে বেলিংহ্যাম চমকে উঠল। আরও ভীষণভাবে চমকালো স্মিথকে দেখে। স্মিথ এখনও জীবিত? স্তব্ধ বিস্ময়ে স্মিথের দিকে সে হাঁ করেছে। স্মিথ রিভলভারটা বার করে হাতে ধরল। স্মিথ, কি ব্যাপার? অস্পষ্ট স্বরে বলল বেলিংহ্যাম। টেবিল থেকে ওই লম্বা ছুরিটা নিয়ে মমিটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেল। স্মিথ দৃঢ় আদেশের স্বরে বলল, 5 মিনিটের মধ্যে কাজ আরম্ভ না করলে বুলেট দিয়ে তোমার খুলে উড়িয়ে দেব।
বেলিংহ্যাম অনুনয় বিনয় করল অনেক। স্মিথ অনড়। রিভলভার ধরা তার কঠিন মূর্তির দিকে তাকিয়ে ভীত বেলিংহ্যাম ছুরিটাকে মমির বুকে ঢুকিয়ে দিল। ছুরির আঘাতে আঘাতে শুকনো হাড় পাঁজরা খসে পড়তে লাগলো। পুরনো ধুলোর গন্ধে ঢেকে গেল ঘর। শেষ পর্যন্ত মমির কঙ্কালটা ভেঙে গুড়মুড়ো করে মাটিতে পড়ল। অন্ধকার গহ্বরে তার চোখ দুটো যেন তখনও জ্বলছে। স্মিথ এবার আদেশ করল কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দিতে। মমির খণ্ড বিখণ্ড অংশগুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে সব হু হু করে জ্বলে উঠল। মমি পোড়ার এক বিশ্রী বিকট গন্ধে ঘর ভর্তি হয়ে উঠল। অসহ্য দুর্গন্ধে স্মিথের বমি এসে গেল, কিন্তু সে দৃঢ় নির্বিকার। কিছু পরে মমির আর চিহ্ন রইল না। এবার নিশ্চয় তুমি খুশি হয়েছ? প্রশ্ন করল বেলিংহ্যাম। তার চোখে ঘৃণা, মুখে বিদ্রূপ। না, মমির সঙ্গে সব কিছু তোমাকে নষ্ট করতে হবে, যেন ভবিষ্যতে আর বদমাইশি করতে না পারো। বেলিংহ্যাম গাছের ছালের মতো শুকনো পাতাগুলো নিয়ে আগুনে ফেলল। আগুন দাউ দাউ করে জ্বলল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল ঘর। পরে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে গেল। এবার পুঁথিটা বার করো, রিভলভার উঁচিয়ে স্মিথ বলল। পুঁথি? সেটা আবার কি? প্যাপিরাস পাতার হলদে রঙের পুঁথি, যেটা তুমি ড্রয়ারের মধ্যে চাবি দিয়ে রেখেছ। বেলিংহ্যাম যেন আতকে শিউরে উঠল। ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না। তাছাড়া ওর মধ্যে অলৌকিক শক্তির চাবিকাঠি আছে। সে স্মিথকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয়, তাদের রক্ষা করতে হয়। দৃঢ় প্রতিজ্ঞা, কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের চাবি খুলে পুঁথিটা টেনে বার করল। বেলিংহ্যাম বাধা দিতে এলো। স্মিথ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কোণে। পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করল অগ্নিকুণ্ডে। সব ছাই হয়ে গেল। তারপর আর বিশেষ কিছু হয়নি। অক্সফোর্ডের পুরনো এলাকায় সেই রকম ঘটনা আর ঘটেনি। বেলিংহ্যাম অক্সফোর্ড ছেড়ে চলে গেছে সুদানের দিকে। সে জানে প্রকৃত রহস্য অসীম। সেই অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায়, জানতে চায় তার স্বরূপ। হয়তো সেই পথের সন্ধান এখনও সে করে চলেছে।